গণপিটুনিতে মৃত্যুবরণ করা তোফাজ্জল ছিলেন অভিভাবকহীন এক ভবঘুরে। চোর নয়, বরং ব্যক্তিগত সমস্যায় মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তিনি। তোফাজ্জলের নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন তার পরিচিতজনরা। জাহিদ হোসেনের রিপোর্ট। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদোয়ানী গ্রামের ছেলে তোফাজ্জল ২০১১ সালে বাবা এবং ১৩ সালে মাকে হারান তিনি। আর পরিবারের বাকি থাকা উপার্জনক্ষম ব্যক্তি ভাইকে হারান ২০২৩ সালে। তোফাজ্জলের ব্যক্তিগত জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে প্রেম সংক্রান্ত ব্যাপারে বিচ্ছেদের ঘটনায়। মানসিক ভারসাম্য হারিয়ে অভিভাবকহীন তোফাজ্জল ঘুরে বেড়াতেন রাস্তায় রাস্তায়। সবশেষ কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ফিরে খাবার খেতে দেখা যেত তাকে। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। বরগুনার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, পরে বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করেছিলেন তোফাজ্জল। সবশেষ ঢাকার বঙ্গবন্ধু ল কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ভবঘুরে তোফাজ্জলকে কয়েক দফা পেটায় কতিপয় শিক্ষার্থী। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে আটক হয়েছেন কয়েকজন অভিযুক্ত। জড়িত বাকিদের আইনের আওতায় আনার দাবিতে শুক্রবার সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলার কারণেই তোফাজ্জলের এ করুণ পরিণতি বলে অভিযোগ তোফাজ্জলের পরিচিত জনদের। স্টুডেন্ট নাকি বলছে যে স্যার আপনারা চলে যান, আমরা ওকে ছেড়ে দিব। এটা কোন এখতিয়ারে তারা রেখে আসলো? এখানে যে তারা মারা গেছে, এইখানে প্রক্রিয়াল বডি যারা দায়িত্ব ছিল তারা কিভাবে দায়িত্বকে অ্যাভয়েড করতে পারে? এটা পুরো ঘটনাটা কয়েকটা স্টেজে হয়েছে এবং প্রত্যেকটা স্টেজে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নীরবতা এখানে দৃশ্যমান। এটা কোনোভাবে তারা অ্যাভয়েড করার সুযোগ নেই। খুবই মেধাবী একটা ছেলে ছিল, সে বাংলায় অনার্স মাস্টার্স করছে, বঙ্গবন্ধু ল কলেজ থেকে ল করার ইচ্ছা ছিল, মানে সে পড়াশোনা করছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। খুবই ছিল, তার বাবা মা দুইজনই মারা গেছে। সর্বশেষ অবলম্বন তার শুধু ভাই ছিল, এএসআই ছিল। গত বছর আমি পুলিশ হসপিটালে গেছিলাম, উনি হচ্ছে লিভার সিরোসিসে মারা যায়। তারপরে বলতে গেলে উনি ঘরহারা, ওনার আসলে দায়িত্ব নেওয়ার মতো বা নেওয়ার মতো কি নাই। এর আগে ওনার ব্যক্তিগত একটা ঘটনার কারণে উনি আসলে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে যায়। তারপর ওনার লাইফটা একটা ভবঘুরে লাইফ হয়ে যায়। কিন্তু ওই কখনও দেখা যায় এলাকায়, কখনও ঢাকায়, বিভিন্ন জায়গায় ওনাকে মাঝে মাঝে দেখা যায়। কিন্তু ওনার মানসিকভাবে পুরোপুরি উনি আর কি বিকারগ্রস্ত ছিলেন না। বাট একটা মানুষ যখন সব হারায় তার আসলে যাওয়ার জায়গাটা থাকে না, তখন অসহায় একটা জীবন যাপন করতেছিল। সেই প্রেক্ষাপটেই হয়তোবা তাকে আমি অনেকবার ক্যাম্পাসে দেখেছি, আমি অনেকে হলে নিয়ে খাওয়াইছি, ঠিক আছে। আমরা পার্সোনাল সম্পর্কের ক্ষেত্রে না, বা একটা মানুষ অসহায় মানুষ সেই হিসাবেই করছি। কিন্তু লাস্ট যখন গত পরশুদিন রাতে তার ব্যাপারে আমাকে একটা ক্লিপ প্রথম শেয়ার করা হয় এবং ছবি দেখা হয়, তখন তার ব্যাপারে আমি জানতে পারি যে আসলে এফএইচ হলে তাকে রাখা হয়েছে। এফএইচ হলে তাকে পরে যে ঘটনাগুলো আসলে এখন সারা দেশের মানুষ জানে যে তার সাথে কি হয়েছে। একটা মানুষ, সে কি আগে তো পরিচয় তার মানুষ, সে হয়তো মানসিক বিকারগ্রস্ত বা পাগলই বলি, ঠিক আছে, তাকে চোর সাব্যস্ত করা হয়েছে যে কোনো অভিযোগে উইদাউট এনি লজিক। যে হল থেকে সকালে 6টা ফোন চুরি হয়েছে, তা এই অবস্থায় সন্ধ্যার সময় উনি নাকি একটা লোক যখন ফোন চুরি করে সে তো আবার ওই হলে যাবে না, ঠিক আছে। তার অভিযোগ দেওয়া হয়েছে সে নাকি ফোনগুলো নিয়ে বিক্রি করে দিছে। এখন তাকে হলের গেস্ট রুমে ইন্টারোগেশন করা হয়েছে। ইন্টারোগেশনের এক পর্যায়ে তাকে মারধর করা হয়। মারধর করার পরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যে কোনোভাবে হয়তোবা সে বলছে যে কে নিছে এটা আমি জানি। হয়তো একটা মানুষের যখন নিজের কন্ট্রোল না থাকে তখন অনেক কিছু বলতে পারে। তখন তাকে আবার এটা হল প্রশাসনের প্রথম নজরে আসে, প্রক্রিয়াল টিমকে ডাকা হয়। এটা বলছি আমি রাত 8টার দিকের ঘটনা। তখন পর্যন্ত আসলে তাকে ওইভাবে মারা হয় না, হয়তো বা 2টা চটছাট দেওয়া হয়েছে। তারপর হলের ক্যান্টিনে তাকে নিয়ে যাওয়া হয়, ক্যান্টিনে নিয়ে তাকে খাওয়ানো হয়। যে ভিডিওটা এখন সারা দেশে ভাইরাল, ভিডিওটা নেওয়ার পরে তাকে আর কি হলে তখন জানাজানি হয়ে যায় যেটা চোর ধরা হয়েছে। তাকে হলের গেস্ট রুমে, এফএইচ হলের মেইন বিল্ডিংয়ের গেস্ট রুমে নেওয়া হয়। ওইখানে তাকে মারধর করা হয় যে ফোনগুলো নিচে কোথায়, তুই ফোন দে, ঠিক আছে, যাদের কাছে নিচেও নাইলে তোর মেরে ফেলবে। এবং একটা পর্যায়ে যে ঘটনাগুলো এখনও আসে নাই, যে ওর যে নাম্বারগুলো মুখস্থ ছিল, ওর সাথে আসলে ফোন ছিল না, হলে স্টুডেন্টদের ফোন থেকে নিয়েই বিভিন্ন নাম্বারে তার 4-5টা নাম্বার মুখস্থ ছিল, তার ফ্যামিলি, তার ভাইয়ের নাম্বার, যেটা তার ভাই মারা গেছে তার ওয়াইফ নাম্বারটা চালাইতো, মানে তার ভাবি। সে আমাকে কালকে ফোনে জানানো হয়েছে আর কি, তাকে থ্রেট দেওয়া হয়েছে যে আপনি এখনই 2 লাখ টাকা নিয়ে আসেন,
নাইলে কিন্তু ওকে মেরে ফেলা হবে। এরকমভাবে একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবী যারা স্টুডেন্ট, ঠিক আছে, তারা এইরকম চাঁদাবাজি বা একটা ফোন হারান গেছে সেই হিসাবে একটা লোককে থ্রেট দেওয়া উইদাউট এন এলিগেশন, সে আদৌ নিছে কি না এটা তো প্রমাণিত না। তাকে এইভাবে নিয়ে তাকে এলিগেশন দেওয়া হয়েছে এবং তাকে রাতভর নির্যাতন, ফোনগুলো নিচে বলছে যে একটা তাদের আরও একটা অভিযোগ, আমি কালকে হলে ছিলাম, সারাদিন এফএইচ হলে ছিলাম, হ্যাঁ, ওইখানে বলা হয়েছে যে একটা ছেলে যদি পাগল হয়, একটা লোক পাগল হয়, সে কীভাবে নাম্বার মুখস্থ বলতে পারে ঠিকঠাক মতো, এটাও তাদের এলিগেশন। তার মানে সারা তার সজ্ঞানে ধরে নিছে যে তাইলে সে ঠিকভাবে ফোনগুলো দিল কীভাবে। এরকম পর্যায়ে তাকে রাতভর ওই নাম্বারগুলোতে ফোন দেওয়া হয় এবং নির্যাতন করা হয় যে ফোনগুলো যে তাদেরকে নিছে তাদেরকে নিয়ে আসবে, নাহলে তোকে মেরে ফেলা হবে। আমার কাছে যখন প্রথম নিউজটা আসে, আমি রাতে 11টার সময় হলে একটা ছাত্রের মাধ্যমে নিউজটা পাই যে তাকে এফএইচ হলে মারধর করা হচ্ছে। তখন আমি হল প্রশাসনের, আমি নামগুলো বলতে চাচ্ছি না, যে হল প্রশাসনের হল হাউস স্টুডেন্টের সাথে আমার কথা হয়। তারা বলছে যে আপনি কে, আপনি দ্রুত শাহবাগ থানায় আসেন। তখন ওকে মেরে শাহবাগ থানায় নিয়ে আসে। তাদের মূল আসলে জায়গাটা ছিল তাকে আসলে একটা মানুষ হিসাবে ট্রিট করা হয় না, তাকে মূলত একটা চোর এবং তার কোনো বেঁচে থাকার অধিকার নাই, তাকে নির্যাতন করা হয়েছে। তারপরে তাকে চিকিৎসার ব্যবস্থা না করে তাকে থানায় নিয়ে, শাহবাগ থানায় নিয়ে আবার ওখানে ইন্টারোগেশন করা হয়েছে, ঠিক আছে। তারপরে ওইখান থেকে তাকে তো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, ওইখানে 40 মিনিট তাকে ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে রাখা হয়েছে বিনা চিকিৎসায়। আমাকে হল প্রশাসনকে যখন জিজ্ঞেস করছি স্যার চিকিৎসা ব্যবস্থা নিলেন কেন, তো ওইখানে নিয়ে নাকি তাকে রাখা হয়েছে প্রায় আধা ঘন্টার মতো, কোনো স্ট্রেসার পাওয়া যায় না। এটা কী পরিমাণ ব্যর্থতা, হল প্রশাসন এই ব্যর্থতা কীভাবে নিজেকে আড়াল করতে পারে। এবং প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে যাদের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকেই এই ঘটনাটাকে, তাকে একটা চোর, তার মানুষ হিসাবে তাকে ট্রিট করা হয় না, ঠিক আছে। এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে তাকে মুসলেকা দিতে হবে। স্যাররা আমাকে বলছে, যে স্টুডেন্ট আমাকে দাবি করছে যে আমাকে মুসলেকা দিতে হবে, যে স্যার ওকে যদি ছেড়ে দেন তাহলে আপনাদের ফোন কিনে দিতে হবে। মানে স্টুডেন্ট এত বেপরোয়া হয়ে গেছিলো পুরো ঘটনাটা। তো এই পুরো বিষয়টা যেভাবে আর কি করছে হল প্রশাসন, এখানে দায়বদ্ধতা, তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা জায়গাটা কখনো ইগনোর করতে পারে না। এই জায়গাটা তাদের একটা ঘটনা, যেটা হলে 4 ঘন্টা যাবত একটা ছেলেকে নির্যাতন করা হচ্ছে, এইটা নিয়ে তাদের কোনো ভূমিকা ছিল না, ঠিক আছে। প্রক্টোরিয়াল টিম আসছে 8টার দিকে, তারা আইসা বলে গেছে, স্যার স্টুডেন্ট নাকি বলছে যে স্যার আপনারা চলে যান, আমরা ওকে ছেড়ে দিব। এটা কোন এখতিয়ারে তারা রেখে আসলো? এখানে যে তারা মারা গেছে, এইখানে প্রক্টোরিয়াল বডি যারা দায়িত্বে ছিল তারা কীভাবে দায়িত্বকে অ্যাভয়েড করতে পারে? এটা পুরো ঘটনাটা কয়েকটা স্টেজে হয়েছে এবং প্রত্যেকটা স্টেজে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নীরবতা এখানে দৃশ্যমান, এটা কোনোভাবে তারা অ্যাভয়েড করার সুযোগ নেই। এখানে যারা জড়িত তাদের অনেকেই এখন পলাতক, তারা রাতে হলে ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আরও আন্তরিক হইতেন, রাতেই হয়তো তাদেরকে গ্রেফতার হয়। তারা এখানে একটা দায় এড়ানোর সংস্কৃতি, যে 3 ঘন্টা যাবৎ একটা মর্গে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটছে, এইটা 3 ঘন্টা যাবৎ লাশটা পড়েছিল বাইরে, মর্গেও নেওয়া হয় না। এইটা কিভাবে তারা এই ঘটনাটা তাৎক্ষণিকভাবে কোনো ডিসিশন নিতে পারে না। এবং হলে বা যারা ছিল খুনিরা, এটা কয়েকটা স্টেজ, এখানে অনেক ছাত্র জড়িত বিভিন্নভাবে, যারা প্রাথমিকভাবে ধরে নিছে, খাওয়ানোর সময় মারধর করা হয়েছে, এক্সটেনশন বিল্ডিংয়ে মারা হয়েছে, তারপরে মেইন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়েছে। এখানে কয়েকটা স্টেজে ঘটছে ঘটনাগুলো। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।